গুড মর্নিং ক্লাস 11। তোমাদের আমি আগের ভিডিওতে পড়িয়েছি ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল মতে উৎপাদন বা প্রোডাকশান। আজকে পড়াবো উৎপাদনের বিভিন্ন উপাদান। তো উপাদানকে আমরা কি বলি? ফ্যাক্টরস। উপাদানকে ইংলিশে বলে ফ্যাক্টরস। তাই উৎপাদনের উপাদান সমূহ তোমাদের যে চ্যাপ্টারের নাম সেখানে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে এটা কি? যে কোনো বস্তু উৎপাদন করতে হলে আমাদের চারটি জিনিস লাগবে। সেই চারটি উপাদান বিষয়ে আমরা পড়ব। এই যে ছোট ছোট জিনিসগুলো আমি তোমাদের পড়াচ্ছি, এটা অ্যাকচুয়ালি অর্থনীতির একটা বেসিক মূলভূত কিছু শব্দ, যেগুলো বিশেষভাবে সাধারণভাবে বলতে গেলে অন্য মানে হয়, কিন্তু বিশেষভাবে অর্থনীতিতে এক একটা শব্দের এক এক রকমের মানে এখানে তৈরি হয়। তো তোমরা এই ধারণাগুলো পাবে। তাই আমি আজকে পড়াচ্ছি উৎপাদনের উপাদান সমূহ। কটা উপাদান থাকে না? চারটে। কি কি? প্রথম উপাদান হলো জমি। জমিকে ইংলিশে কি বলবো? ল্যান্ড। তারপরে উপাদান হচ্ছে শ্রম। শ্রমকে কি বলা হয় ইংলিশে? লেবার। তারপরে কি বলা হয়? মূলধন। মূলধনকে কি বলা হয়? ক্যাপিটাল। এবং চতুর্থ এটা কি? সংগঠন। সংগঠনকে কি বলা হয়? এন্টারপ্রেনিয়ার। ENTER এন্টার, তাহলে আমরা দেখলাম যে উৎপাদনের চারটি উপাদান বা ফ্যাক্টরস থাকে, যেগুলো ছাড়া উৎপাদন আমরা করতে পারছি না। কি কি? জমি, শ্রম, মূলধন, সংগঠন। তো প্রত্যেকটা আবার আলাদা আলাদা ধারণা রয়েছে অর্থনীতিতে। তো সেইগুলো আমরা পড়বো আজকে। তো তার আগে এই প্রত্যেকের নিজস্ব একটা আয় আছে, সেই আয়দের কি বলে সেটাও আমরা এক্ষুনি দেখে নেব, যেটা পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে। তাহলে জমির যে আয় সেটাকে বলে খাজনা। জমির আয়কে বলে খাজনা, এটা ইংলিশে হচ্ছে রেন্ট। শ্রমের আয়কে বলে মজুরি, একে ইংলিশে বলে ওয়েজ। মূলধনের হচ্ছে সুদ, একে বলে ইন্টারেস্ট। এটা তোমরা শুনে থাকবে বড়দের কাছ থেকে, ব্যাংকে ঋণ নিলে কি পাওয়া যায়? ইন্টারেস্ট পাওয়া যায়। তো ইন্টারেস্ট দিতে হয়, মানে যে ঋণ নিচ্ছে তাকে ইন্টারেস্ট দিতে হয়, আর ব্যাংকে কি করে? ইন্টারেস্টটা পায়। তাহলে মূলধনের আয় হচ্ছে ইন্টারেস্ট, এবং সংগঠনের আয়কে বলে মুনাফা, এটাকে ইংলিশে বলে প্রফিট। একটা জিনিস খেয়াল করবে, মুনাফা যে লাভ সেটা আমরা লিখছি না, আমরা অর্থনীতিতে বলছি মুনাফা। তো যাই হোক, এই হচ্ছে উৎপাদনের চারটি উপকরণ, উপাদান বা ফ্যাক্টরস। মানে একই জিনিস কত, মানে বাংলায় এই ফ্যাক্টরসটাকে কতভাবে বলা হয় দেখো। এই ফ্যাক্টরকে বলছে উপাদান বা উপকরণও বলে। উপকরণ, এই যে তোমাদের আমি বলছিলাম না যে উপকরণ দিয়ে আমরা কি করি? বস্তু ক্রয় করি।
তাহলে যাই হোক, এইখানটায় উৎপাদনের উপকরণ কিন্তু অন্য জিনিস। উৎপাদনের উপকরণ জমি, শ্রম, মূলধন, সংগঠন। জমির আয়কে বলে খাজনা বা ইংলিশে বলে রেন্ট, শ্রমের আয়কে বলে মজুরি বা ইংলিশে ওয়েজ, মূলধনের আয়কে হচ্ছে সুদ বা ইংলিশে ইন্টারেস্ট, এবং সংগঠনের আয় হচ্ছে মুনাফা, যেটা প্রফিট। তো এই হচ্ছে উৎপাদনের উপাদানসমূহ, যেটা আমরা এক এক করে এর বৈশিষ্ট্যগুলো করব। তো প্রথম আছে জমি। প্রথম বৈশিষ্ট্য হলো জমি। তা আমি জমি প্রথম উপাদান, জমি কাকে বলে? প্রথমে আমাদেরকে জানতে হবে যে জমি কাকে বলে। এমনিতে আমরা জমি সাধারণ ভাষায় জমি মানে কি বলি? যার উপরে আমরা বসবাস করি, যার উপরে উদ্ভিদ জন্মায়, তাই তো জমি। কিন্তু অর্থনীতিতে এর কিন্তু অর্থ অনেক ব্যাপক হয়ে যায়। কিরকম ভাবে? প্রকৃতি যেসব দান উৎপাদনের কাজে ব্যবহৃত করা হয়, সেই সকল বস্তুই হলো জমি বা ল্যান্ড। তাহলে প্রকৃতির যেসব দান উৎপাদনের কাজে ব্যবহৃত করা হয় সেই সকল বস্তুই হলো জমি। তাহলে তো আমাদের খনিজ পদার্থ জমির মধ্যে পড়ছে, অরণ্য সম্পদ জমির মধ্যে পড়ছে, জল সম্পদ জমির মধ্যে, জল দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। তাহলে এইভাবে প্রকৃতির যা কিছু, সূর্যের আলো, নদীর জল, বাতাস, মানে সমস্ত কিছুই আমাদের তার মানে উৎপাদনের কাজে লাগলেই, যেই মুহূর্তে ওটা উৎপাদনের কাজে লাগছে সেই মুহূর্তে আমরা জমি বলতে পারি। তার মানে জমি হচ্ছে প্রকৃতির দান। তাহলে এই যেই বলছে জমির প্রকৃতির দান এবং উৎপাদনের কাজে ব্যবহৃত করা হয় সেই সমস্ত বস্তুই জমি, তাহলে জমির এখানে মানে অর্থ অনেক ব্যাপক হয়ে যাচ্ছে। অর্থনীতিতে জমির এই জিনিসগুলো একটুখানি বোঝো। এরপর তার মানে আমি যে বললাম যে সূর্যের আলো, নদীর জল, অরণ্য সম্পদ, খনিজ পদার্থ সব কিছু জমির মধ্যে আসছে। তাহলে জমিটা একটা চিনতে গেলে একটা তো বৈশিষ্ট্য হবে। তাহলে কী কী বৈশিষ্ট্য আমরা দেখব? তাহলে জমির বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে দেখি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জমি হচ্ছে প্রকৃতির দান। জমি হচ্ছে প্রকৃতির দান। ল্যান্ড ইজ গিফট অফ নেচার। তার মানে আমরা বলতে পারি যে মানুষ জমি কিন্তু সৃষ্টি করতে পারে না, জমি উৎপাদন করতে পারে না। পৃথিবীর বুকে আমরা জানি যে যত পরিমাণ জমি রয়েছে তাহলে সেই জমিটা হচ্ছে প্রকৃতির দান। এই খনিজ সম্পদ বলো, অরণ্য সম্পদ বলো, জল সম্পদ বলো, যা কিছু আছে আমাদের প্রকৃতির বুকে যেটা উৎপাদনের কাজে লাগতে পারে সেই সমস্তই হচ্ছে প্রকৃতির দান। তার মানে জমি উৎপাদন করা যায় না। এটা আরেকটা
ইয়ের মধ্যে আনতে পারো, বৈশিষ্ট্যের মধ্যে আনতে পারো যে জমি উৎপাদন করা যায় না। যেহেতু জমি উৎপাদন করা যায় না, কোনো মানে নতুন জমি সৃষ্টি করা যায় না, সেই হেতু জমির কোনো উৎপাদনের ব্যয় নেই। তাহলে তোমরা এটা বলতে পারবে যে জমি যদি সৃষ্টি করা না যায় ম্যাডাম, এত এত কৃষি জমি কেটে ফেলে যে হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, নানান রকম শপিং মল তৈরি হচ্ছে, তাহলে এগুলো কি জমির ওপরেই তো তৈরি হচ্ছে? তাহলে মানুষ তো জমি সৃষ্টি করতে পারে না, করতে পারে না। জমি হচ্ছে তার যোগান সীমাবদ্ধ, মানুষ জমি তৈরি করে না, যা আছে সেটাকে হয়তো উন্নততর করতে পারে বা তার উর্বরতা বাড়াতে পারে বা কমাতে পারে, কিন্তু জমি নতুন করে পৃথিবীকে মানুষ সৃষ্টি করতে পারে না। তাই জমি কিন্তু যেহেতু মানুষ উৎপাদন করতে পারে না, তাই এর উৎপাদন ব্যয়ও নেই। কোনো উৎপাদন খরচ যে হয়, কোনো জিনিস তৈরি করতে একটা খরচ হয়, সেই উৎপাদন খরচটা বা উৎপাদন ব্যয়টা এখানে নেই, কারণ মানুষ উৎপাদন করে না। তার মানে জমির যোগান কিন্তু সীমাবদ্ধ। এটা আরেকটা পয়েন্ট হতে পারে যে জমির যোগান সীমাবদ্ধ। যোগানকে ইংলিশে বলে সাপ্লাই। তাহলে সাপ্লাই অফ ল্যান্ড ইজ লিমিটেড। তার মানে কি, যে জমির যোগান সীমাবদ্ধ। তোমরা তো এমনিতেই জানো যে পৃথিবীতে 1 ভাগ জল, 3 ভাগ জল, 1 ভাগ জমি। তার মানে সেই 1 ভাগ জমি সীমাবদ্ধ। জমির যোগান নতুন করে কোনোদিন জমি মানুষ সৃষ্টি করতে পারে না, মানুষ উৎপাদন করতে পারে না। তার মানে যা জমি আমাদের মানে পৃথিবীর বুকে মানে দেখে এসছি, পেয়ে এসছি, সেটাই কিন্তু আমাদের জমির যোগান। তাই জমির যোগানটা হচ্ছে, সাপ্লাইটা হচ্ছে লিমিটেড। তাহলে এই 3টে পয়েন্ট হলো। আর হতে পারে জমির স্থানান্তর হয় না, জমির স্থানান্তর হয় না। এই যে জমির স্থানান্তর করা যায় না, তার স্থানান্তর কথাটার মানে কি, one place to another place, একটা জায়গা থেকে অন্য জায়গায় জমিকে নিয়ে যাওয়া যায় না। মানে ধরো কারো জমি একখণ্ড রয়েছে উড়িষ্যার কোনো জায়গায় রয়েছে, তাহলে আমরা পশ্চিমবঙ্গে যদি জমির মালিক চলে আসে, উড়িষ্যার থেকে সেই জমিটা সঙ্গে করে আনতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এটা করতে পারে যে জমিটাকে বিক্রি করে সেই মূলধনটা নিয়ে আসতে পারে, সেই অর্থটা, সেই টাকাটা নিয়ে আসতে পারে, কিন্তু জমি, সেই জমিটাই তিনি আর পাবেন না। তার মানে জমিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। এটাও একটা বৈশিষ্ট্য, যেটা অন্য উপকরণের সঙ্গে কিন্তু তা যায় না। আচ্ছা, আর একটা কি হতে পারে, জমির যেমন স্থানান্তর, সমস্ত জমি কিন্তু এক জাতীয় নয়। এক বা আমি বলবো সমজাতীয় নয়। সমস্ত জমি কিন্তু সমজাতীয় নয়। সমজাতীয় বলতে তুমি কি বোঝাচ্ছ, বুঝতে পারছো কিনা তোমরা আমি জানি না। সমজাতীয় মানেটা হচ্ছে যে জমির তো বিভিন্ন উর্বরা শক্তি আছে। কোনো জমি
দ্রুত ফলাতে পারা যায়, বা কোনো জমিতে নানান রকম রাসায়নিক সার টার দিয়ে তাকে ট্রিটমেন্ট দিয়ে তাকে ইয়ে করে তারপরে তার সেই জমিতে ফসল ফলানো যায়। বা কোনো জমিতে এরকমও জমি আছে যে জমিতে যতই তুমি জল ঢালো, যতই সার দাও, কিছুই হবে না। তাহলে এইরকম জমির নানান রকম শ্রেণী বিভাগ রয়েছে, মানে কোনোটা বেশি উর্বর, কোনোটা কম উর্বর, বা ধরো মরুভূমির জমির সঙ্গে পার্বত্য জমি মেলে না, বা পার্বত্য জমির সঙ্গে সমভূমির জমি মেলে না। সেইগুলো জিওগ্রাফি নিলে, তোমরা জিওগ্রাফি পড়েছো, তোমরা জানো যে প্রত্যেকটা জায়গায় জমির নিজস্ব বৈশিষ্ট্য আছে। কোনো জমিতে খনিজ পদার্থ বেশি থাকে, কোনো জমিতে কৃষিকাজ ভালো হয়, কোনো জমিতে একেবারেই কৃষিকাজ হয় না, একদম বালুকাময় যেমন মরুভূমিতে দেখা যায়, তো ইত্যাদি ইত্যাদি। তো কোনো জমি সমজাতীয় থাকে না। এবং আরেকটি ষষ্ঠ বৈশিষ্ট্য, যেটা এখানে আমার লেখার ইয়ে নেই, আমি মুছে দিয়ে লিখি, ষষ্ঠ মানে জমির যে বিশেষ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা বুঝতে গেলে আরেকটু তোমাদের সময় লাগবে, তাও বৈশিষ্ট্য তখন বলতে পারি যে জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান, এই কথাটা টার্মটা শোনো, উৎপাদন বৃদ্ধি, ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি অতি দ্রুত কাজ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেখানে জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি, তার মানেটা কি বলতে চাইছে, যে ক্রমহ্রাসমান মানে ধীরে ধীরে কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে না, জমির উৎপাদিকা শক্তি। ধরো তুমি কোনো জমিকে ভালো করে ইয়ে করে, মানে রাসায়নিক প্রক্রিয়ায় তাকে সার টার দিয়ে অনেক রকমের ট্রিটমেন্ট করে জমিটাকে রেডি করবে, কিন্তু সেই জমিতে যতই তুমি ফসল ফলাও না কেন, যতবার ফসল ফলাবে ততবার দেখবে জমির উৎপাদিকা শক্তি ধীরে ধীরে কমে এসছে। মানে প্রথম বছর ফলনের যা মাত্রা, দ্বিতীয় বছর সেই মাত্রাটা দেবে না, তৃতীয় বছর সেই মাত্রাটা ক্রমশ কমে আসে। হ্রাসমান শক্তি, এই যে উৎপাদন, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলছে, বিধি মানে নিয়ম, এইটা জমির ক্ষেত্রে অত্যন্ত দ্রুত কার্যকরী হয়। অন্যান্য ফ্যাক্টরসের উপরে, অন্যান্য উপাদানের উপরেও কাজ করে, কিন্তু জমির ক্ষেত্রে এটা খুব দ্রুত কাজ করে। তাহলে এইটা তোমাদের একটুখানি বুঝে করতে হবে। এই হচ্ছে জমির বৈশিষ্ট্য। এবার এসো আমরা পরবর্তী শ্রমে যাই। শ্রম হচ্ছে পরবর্তী উপকরণ। তাহলে শ্রম বা এটাকে বলছে লেবার। তাহলে প্রথমেই জানতে হবে শ্রম বা লেবার কাকে বলে। তাহলে যে আমাদের দৈহিক এবং শারীরিক শ্রমকে, আমি পরবর্তীতে বলবো যে দৈহিক আর শারীরিক তো এক, দৈহিক এবং মানসিক শ্রম। তো মানসিক শ্রম বলতে কি বোঝাচ্ছে এটা পরে আমি ক্লিয়ার করছি। যে উৎপাদনের কাজে যদি দৈহিক এবং মানসিক শ্রম নিযুক্ত হয় এবং তার বিনিময়ে যদি অর্থ উপার্জিত হয়, দৈহিক শক্তি মানে শারীরিক শক্তি, না বোধহয়
বানানটা ভুল আছে, বোধহয় রয়ের দীর্ঘিকার, রয়ের দীর্ঘিকার আর রয়ের শারীরিক, এই বানানটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। তোমরা এক কাজ করো, এটাকে দৈহিক করো। দৈহিক ও মানসিক উৎপাদনের কাজে যদি দৈহিক ও মানসিক শ্রম নিযুক্ত হয় এবং অর্থ উপার্জন করা হয়, সেই শ্রম অর্থনীতিকে উৎপাদনের উপকরণ। বলছে উৎপাদনের কাজে যদি দৈহিক ও মানসিক শ্রম নিযুক্ত হয় এবং সেই দৈহিক এবং মানসিক শ্রম নিযুক্ত করে যদি অর্থ উপার্জন করা হয়, তবেই তাকে কি বলা হচ্ছে? শ্রম বা লেবার বলা হবে। এবার তোমরা বলবে যে দৈহিক শ্রম তো বোঝা যাচ্ছে যে শারীরিক পরিশ্রম আমরা করি, তো সেই শারীরিক শুধু পরিশ্রম করা না, পরিশ্রমের বদলে যদি অর্থ উপার্জিত হয় তাহলে এটা উৎপাদনের উপকরণ হিসাবে বিবেচিত হবে। তাহলে এটা হচ্ছে দৈহিক। মানসিক শ্রমটা কি? মানসিক শ্রমটা হচ্ছে, তোমাদের আগের ভিডিওতে আমি সেবা কথাটা বলেছিলাম, ধরো লয়ার, ডাক্তার, টিচার্স, আমরা যে মানসিক ভাবে আমরা কিন্তু, আমি দেখো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েই শুধু তোমাদের পড়াচ্ছি, কিন্তু এক্ষেত্রে যেটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে মানসিক শ্রম। তাহলে মানসিক শ্রম অ্যাকচুয়ালি যেটাকে সেবা বলা হয়, যদি সেটা দৈহিক হয় কিংবা মানসিক হয়, দুই প্রকার শ্রমই কিন্তু যদি উৎপাদনের কাজে লাগিয়ে অর্থ উপার্জন করা হয় তবে তাকে উৎপাদনের উপকরণ শ্রম বলে বলা হয়, শ্রম বলা হয়। কথা বুঝেছ? তাহলে এটা হয়ে গেল শ্রমের পরিভাষা। এবার এসো, একেও বৈশিষ্ট্য দিয়ে আমরা আলাদা আলাদা করে চিনব, আর তোমরা বৈশিষ্ট্যগুলো খুব মনোযোগ সহকারে বোঝার জন্য চেষ্টা করবে, কারণ এখান থেকে অনেক 2 নম্বরে 1 নম্বরের প্রশ্ন আসে। তাহলে প্রথম হচ্ছে শ্রমিক তার শ্রম বিক্রি করে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শ্রমিক তার শ্রম বিক্রি করে। শ্রমিক কিন্তু নিজেকে বিক্রি করে না, তার শ্রমকে বিক্রি করছে। তার মানে আমি বলতে চাইছি যে শ্রমিক কিন্তু নিজের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। আমি কতটা কাজ করলে তার পরিবর্তে কি অর্থ উপার্জন করব সেইটা কিন্তু বলার অধিকার শ্রমিকের আছে। সেটা তো অধিকারের প্রশ্ন, সেটা অন্য জিনিস। কিন্তু অর্থনীতিতে আমরা যেটা বলতে চাইছি যে শ্রমিক কিন্তু নিজেকে বিক্রি করে না। মানে কেউ যদি চায় যে কোনো শ্রমকে ধরে অর্থ দেওয়ার বদলে প্রচুর মানে শ্রম আদায় করে নেব, শ্রম শক্তি আদায় করে নেব, সেটা কিন্তু হবে না। তার কারণ হচ্ছে শ্রমিকের নিজস্ব
শারীরিক শক্তি, মানসিক শক্তি, এই তাদের মানে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উপরে নির্ভর করবে সে কতটা শ্রম শক্তি বিক্রির জন্য প্রস্তুত আছে। তাহলে শ্রমিক নিজেকে বিক্রি করছে না, তার শ্রমকে বিক্রি করছে। শ্রম বলতে এখানে শ্রম শক্তি, যে ভেতরকার যে যোগ্যতা রয়েছে, যে কাজ করার যে শক্তি রয়েছে, সেটাকে বিক্রি করছে, কিন্তু নিজেকে বিক্রি করছে না। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে। 2 নম্বর হচ্ছে শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। তার মানে কি, কোনো কাজ যদি আজকে করতে হয়, সে যদি বলে না এটা সঞ্চয় করে রাখলাম, আমি আগামী দিনে করব, তাহলে কিন্তু সেই কাজটা সেই দিনের জন্য সেই শ্রম শক্তিটা কিন্তু চলে গেল, সেই দিনকে সেই কাজটা হলো না। তো এইরকমভাবে ধরো, মানে যদি তোমরা যেমন বলো দিদি আজকে পড়তে ইচ্ছা করছে না, কালকে পড়বো, কালকে হলো, কালকে পড়তে ইচ্ছা করছে না, পরশুদিন হলো, তো কি হয়ে যাচ্ছে, আসলে তোমার শ্রম শক্তি খরচ হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে, যে ক্ষতিটা হচ্ছে, সেটা হচ্ছে কাজটা কিন্তু পাহাড় প্রমাণ হয়ে যাচ্ছে। পড়ার ইয়েটা কিন্তু অনেক, তার মানে আগে যদি পড়ে রাখতে তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না। সেটা মারা বাবারা বারে বারে তোমাদেরকে বলেন হয়তো, যে পড়ার কাজটা যেদিনকে, যেমন তোমার আজকে খিদে পেলে আজকেই খাও, শ্রমটা সেরকম। শ্রম শক্তি কিন্তু তুমি একজন লোক যদি সঞ্চয় করে রাখতে পারা যেত, মানে শ্রম শক্তিটাকে সঞ্চয়, কিন্তু অর্থটা বলছি না, আমি বলছি শ্রম শক্তি, নিজের যে শক্তিটাকে যদি সঞ্চয় করে রাখা যেত, তাহলে প্রত্যেকেই সঞ্চয় করতো, আর বলতাম যে বুড়ো বয়সে সেই কাজগুলো দিয়ে আমরা উপার্জন করবো। তাই কি হয়? সেটা তো হয় না। তাহলে যেই দিনকের কাজ সেই দিনকেই করতে হয়, তার মানে শ্রম শক্তি কখনো সঞ্চিত থাকে না, সঞ্চয় করে রাখা যায় না। আর একটা হচ্ছে শ্রম শক্তি বিক্রির জন্য এই জিনিসটা তোমাদের আর একটু বুঝতে হবে। শ্রম শক্তি বিক্রি জন্য শ্রমিককে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যদি কেউ দৈহিক বা মানসিক শ্রম করতে চায় এবং তার বদলে যদি অর্থ উপার্জিত করতে চায়, তাহলে তাকে উপস্থিত থাকতে হবে। এবার এখানে একটা প্রশ্ন, আমাদের যা সিচুয়েশন তোমরা দেখছো, তাতে তোমরা বলতেই পারো দিদি আপনাকে স্কুল যেতে হচ্ছে না, আপনি তো বাড়িতে বসে পড়াচ্ছেন। বা এটা বলতে পারো যে আজকাল ডাক্তার খুব বেশি অসুস্থ না হলে তো আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি না, তাহলে অনেকেই ডাক্তার বলো বাড়িতে বসে রোগীর যতটা পারা যায় সিমটমস দেখে পরামর্শ দিয়ে যাচ্ছেন, বা লয়ার বাড়িতে বসে এরকম ভিডিও বা স্কাইপের মাধ্যমে বা যাই হোক বৈদ্যুতিন মাধ্যমে তিনি তার আইনি সহায়তা বা পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিন্তু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে কোনটা? মানসিক শ্রমের বেলায়, অর্থাৎ যারা সেবা বিক্রি করছে। কিন্তু যারা দৈহিক কাজ করছে তাদের কিন্তু উপস্থিত না হলে সেই কাজটা হবে না। ধরো একজন সবজি বিক্রেতা, তিনি যদি না বেরোন বাইরে, বা সেই যেখানে তার বিক্রি বেশি হয় সেই জায়গায় যদি উপস্থিত না থাকে, তাহলে কি তার সবজি বিক্রি হবে? বা ধরো যিনি তুমি যেতে চাইছো তোমার বাড়ির থেকে স্কুল অবধি রিক্সায়, তাহলে সেই দিনকে যদি রিক্সার উপস্থিতি না থাকে,
তাহলে তো তুমি রিক্সাও নেই, রিক্সা চালকও নেই, তাহলে তুমি সেই জায়গায় যেতেই পারছো না। তাহলে এই জায়গাটায় একটু বুঝতে হবে যে শ্রম শক্তি বিক্রির জন্য শ্রমিককে উপস্থিত থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে এটা বিশেষ করে বেশি আমি বলবো যে দৈহিক শক্তি যারা করছেন তাদেরকে উপস্থিত থাকতে হচ্ছে, এবং মানসিক শক্তিটা মানে একটা সময় অবধি বা একটা অংশ অবধি কিন্তু উপস্থিত না থেকে পারা যায়, কিন্তু সব সময় উপস্থিত না থেকে এই যে তোমাদের পরীক্ষা হবে বা পরীক্ষার খাতাগুলো চেক করতে হবে, সেই জায়গাটা আমি উপস্থিত না থাকলে তাহলে কিন্তু চলবে না। তাহলে আংশিকভাবে অনুপস্থিত থেকে একটা কাজের একটা অংশ অবধি করা যায়, কিন্তু সম্পূর্ণ কাজ করতে গেলে যারা মানসিক সেবা দিচ্ছেন বা যারা শারীরিক সেবা দিচ্ছেন তাদেরকে উপস্থিত থাকতেই হবে। তো শ্রম শক্তি বিক্রির জন্য শ্রমিককে উপস্থিত থাকতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শ্রম অবিনশ্বর নয়। শ্রম অবিনশ্বর নয়। এবারে অবিনশ্বর কথাটার মানে অবিনশ্বর কথাটার মানে অবিনশ্বরের বিপরীত শব্দ হচ্ছে নশ্বর। নশ্বর মানে নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, আর অবিনশ্বর মানে যেটা নষ্ট হচ্ছে না, শেষ হচ্ছে না। তাহলে শ্রম শক্তি অবিনশ্বর নয়, তার মানেটা হচ্ছে যে শ্রম শক্তিরও ক্ষয় লয় আছে, শ্রম শক্তিও নষ্ট হতে পারে। শ্রম শক্তি কখনো চিরকাল, যদি আমি ভাবি যে আমার এই পড়ানোর যে ক্যাপাবিলিটি, যে শক্তিটা, সেটা চিরকাল আমার এক থাকবে, সেটা কিন্তু অনেক সময় নাও হতে পারে। আমার যদি শরীর আজকে খারাপ হয়ে যায়, তাহলে তো আমি সেই শ্রম শক্তিটা দান করতে পারবো না। সেরকমভাবে যিনি রিক্সা টানছেন, যিনি ফুচকা বিক্রেতা, ফুচকা করছেন, আজকাল অবশ্য সবই বন্ধ, কিন্তু দেখো খাবার দাবার তো বন্ধ হতে পারে না, সবই বিক্রি হচ্ছে। যারা বিক্রি করছেন তাদেরও কিন্তু শরীর, মানসিক স্বাস্থ্য আছে, সেই স্বাস্থ্যটা বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে। তার মানে ক্রমহ্রাসমান বিধিটা এখানেও কাজ করছে, কিন্তু তা ধীরে, হয়তো সময় সাপেক্ষ, কিন্তু শ্রম শক্তিতেও কিন্তু ক্রমহ্রাসমান নিয়মটা কাজ করে। তাহলে শ্রম কখনো অবিনশ্বর নয়, একে সঞ্চিত করে রাখা যায় না, যখনকার কাজ তখনই করতে হয়। তাই জন্য একে অবিনশ্বর মানে নষ্ট হবে না, অমর এটা বলা যায় না। এটা কোনো শ্রমিক অমর নয়। যদি শ্রমিক অমর না হয় তাহলে তার শ্রম শক্তিও অমর হবে না। তো এটা হয়ে যাচ্ছে শ্রম অবিনশ্বর নয়, এটা একটা পয়েন্ট। এবং শ্রম শক্তির যোগান কে দিয়ে যায়? শ্রমিক। এই যে জমির যোগানটা যেমন সীমাবদ্ধ, কারণ ওটা প্রকৃতির বুকে যেমন করে পৃথিবীর সৃষ্টির আদি সময় থেকে যেমন দেখেছি তেমন, কিন্তু শ্রমটা কে যোগান দিচ্ছে? শ্রমিক যোগান দেয়। তাহলে এইখানটা একটা পয়েন্ট আছে যে শ্রম শক্তির যোগান দেয় শ্রমিক। আর যেহেতু শ্রমিক শ্রম শক্তির যোগান দিচ্ছে, সেহেতু এখানটা একটা ব্যাপার, ধরো কোনো দেশের জনসংখ্যা অত্যন্ত বেশি বেড়ে গেছে, কিন্তু সেই জনসংখ্যাকে যদি আরও শিক্ষাদান করা হয়, একটু প্রশিক্ষিত করা হয়, মানে টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয়, তখন সেই শ্রম শক্তিটা কী হয়? আরও বেশি নিজের দৈহিক ও মানসিক শ্রম শক্তি আরও উন্নতভাবে দিতে পারবে। তো এইভাবে একটা জায়গার, তোমরা যারা জিওগ্রাফির মেয়ে তারা পড়েছো যে কোনো স্থানে কোনো জিনিস বেশি উৎপাদন হলে ভূগোলের প্রশ্ন থাকে যে অমুক জায়গায় অমুক জিনিসটা কেন পাওয়া যায়।
তার যদি কারণ খুঁজতে দেখো তখনই দেখবে যে ওখানে খনিজ সম্পদ বেশি, সেখানে মূলধনের সহজলভ্যতা রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রমিক। তাহলে সহজে যদি শ্রমিক পাওয়া যায় তাহলে উৎপাদন পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রটা বিশেষে শ্রমিকের, তার মানে শ্রমিক নির্ভর করে জনসংখ্যার উপর, এবং ভালো শ্রমিক নির্ভর করে যদি ভালো শিক্ষা, ভালো ট্রেনিং, ভালো উন্নত মানের যন্ত্রপাতি থাকে, তাহলে কিন্তু শ্রম শক্তি বিকশিত হয় একটা লেভেল অবধি। তো এই হচ্ছে শ্রম এবং জমি দুটো আমি বৈশিষ্ট্য করিয়ে দিয়েছি, দুটো উপাদান করিয়ে দিয়েছি। আরও দুটো উপাদান, বৈশিষ্ট্য এবং তাদের মানে কি, তাদের পরিভাষা আমি পরবর্তীতে